স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আগামী 11 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। প্যানেল দিয়েছে ছাত্রলীগ, ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও নির্বাচন নানা দিক নিয়ে কথা বলতে আজকের আয়োজন ডাকসু নির্বাচন। কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রেজানুল হক চৌধুরী শোভন, ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্রার্থী ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মোস্তাফিজুর রহমান আছেন আমাদের সঙ্গে, ছাত্র অধিকার সংরক্ষণের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরু রয়েছেন আমাদের সঙ্গে, এবং ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীও রয়েছেন আমাদের সঙ্গে। আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা সবাই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাকসু নির্বাচনে। আপনাদেরকে আগাম স্বাগত জানাই এবং আগাম শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আমি একই প্রশ্ন আপনাদের চারজনকে করতে চাই। আপনারা এই প্রশ্নটির জন্য যদি 1.5 মিনিট করে সময় নেন তাহলে আমরা আসলে অনেকগুলি প্রশ্ন আপনাদের করতে হবে। এই প্রশ্নটি হচ্ছে যে আপনাদের কেন মনে হলো আপনারা ডাকসু নির্বাচনে অংশ নেবেন, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য কি করবেন আপনারা, এটি জানতে চাই। প্রথমে শোভন, আপনার কাছ থেকে শুরু করছি। ধন্যবাদ আপনাকে। জি, আমরা চাই যে আগামী দিনে একটা দেশকে ধারণ করে, দেশকে ভালো, দেশাত্মবোধের জায়গা থেকে একটি সৎ মেধাবী নেতৃত্ব গড়ে উঠুক, যেই নেতৃত্ব বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে চেয়েছিলেন, যেটা তিনি করে যেতে পারেননি। আমরা সেই তরুণ প্রজন্ম সেই সৎ নেতৃত্বের মাধ্যমে দেশটাকে সুন্দর করে সাজাতে চাই। বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলার কথা বলেছিলেন, সেই সোনার বাংলা গড়তে চাই। আর আমরা কেন ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছি, আমরা মনে করি যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাথে সাধারণ শিক্ষার্থীদের সম্পর্কটা অনেক নিবিড়। কারণ আমরা আমাদের প্রত্যেকটি হলের সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের যে বন্ধুত্বপূর্ণ ভ্রাতৃত্ববোধের জায়গায় আমরা বর্তমানে আছি, সেই জায়গাটার থেকে আরও কাছ থেকে কাজ করতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এক হয়ে। আমাদের হলের, যেমন আমি নিজে হলে থাকি, তো হলের যে অসুবিধাগুলো, সেই অসুবিধাগুলো যদি আমরা ছাত্র প্রতিনিধিরা থাকি সিনেটে বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কাজ করার যে একটা সুযোগ পাই, তাহলে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে সবচেয়ে বেশি। রেজানুল হক চৌধুরী শোভন, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আসবো আপনার কাছে। যারা মোস্তাফিজুর রহমান, আপনার কাছে একটু জানতে চাইছিলাম একটি প্রশ্ন। ডাকসু নির্বাচনে কেন আপনারা অংশ নিচ্ছেন, ছাত্রছাত্রীদের জন্য আপনারা কি করবেন? যে আমি প্রথমে যে কথাটা বলতে চাই, আমি প্রথম শুরু করতে চাই আমার ছাত্রদলের প্রতিষ্ঠাতা, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তার প্রতি গভীর শ্রদ্ধা স্মরণ করে আমি শুরু করতে চাই। আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছি। জাতীয় নির্বাচনে আমরা যেমন আন্দোলনের অংশ হিসেবে অংশ নিয়েছিলাম জাতীয় নির্বাচনে, কিন্তু আপনারা দেখেছেন জাতীয় নির্বাচন ছিল অত্যন্ত একটা ভোট ডাকাতি নির্বাচন। যেই নির্বাচনে 29 তারিখ রাতেই 50 থেকে 60% ভোট কাস্টিং করে রাখা হয়, এবং আপনি ইউনিয়ন পরিষদ থেকে তৃণমূল পর্যায়ে সকল নির্বাচনে দেখবেন যে এই পুরোপুরি দখলদারিত্বের একটা নির্বাচন পদ্ধতি চালু হয়ে গেছে। সেটা 2008 সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে প্রায় সবগুলি নির্বাচনই এমন হয় ফলাফল ঘোষণা করে নেওয়া হয়, না হলে আপনার ওই দখলদারিত্বের মাধ্যমে এই সিল দেয়া, তারপর এই বুথ দখল, এই বিষয়গুলি সামনে চলে আসে। কিন্তু আমরা এই বিষয়টা মাথায় রেখে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনারা জানেন যে ওই জাতির বিবেকদের কাছে যাতে আমরা এই দুঃশাসনের চিত্রগুলি তুলে ধরতে পারি এবং নির্বাচনের যে চিত্র, সেই চিত্রগুলো তুলে ধরতে পারি, এবং সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মূলত নির্বাচনে অংশগ্রহণ করেছি। যারা নুরু, আপনার জি, আসলে বর্তমানে যে ছাত্র রাজনীতির যে লেজুর ভিত্তিক একটা রাজনীতি চলছে, যে ছাত্র রাজনীতির বাইরে গিয়ে রাজনৈতিক মাদার অর্গানাইজেশন আদর্শ নিয়ে রাজনীতি করে, আমরা সেই লেজুর ভিত্তিক রাজনীতির পরিবর্তে সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী বিকাশের রাজনীতি করার জন্য আমরা ডাকসু চাই। যে ছাত্রদের মাঝে যে সাধারণ শিক্ষার্থীদের যে রাজনীতি নিয়ে বিমুখতা তৈরি হয়েছে, সেটা ফিরিয়ে আনার জন্য আমরা ডাকসু চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় গণতন্ত্র চর্চার সূতিকাগার। সেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আমরা গণতান্ত্রিক চর্চার উর্বর ভূমিতে রূপান্তর করার জন্য আমরা ডাকসু চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা রয়েছে, আবাসন সমস্যা, পরিবহন সমস্যা, তাদের পরীক্ষা অকারণে জরিমানা, অ্যাটেন্ডেন্সের প্রবলেম,
এই সমস্যাগুলো একমাত্র ছাত্র প্রতিনিধি যদি থাকে, ছাত্ররা কমফোর্টেবলভাবে তাদের সাথে শেয়ার করবে এই সমস্যাগুলো, আমরা প্রশাসনের সাথে সেগুলো আলোচনা করে সেই সমস্যার সমাধান, এইসব বিষয়গুলো মূলত যে ছাত্রদের বেসিক কিছু নিড, প্লাস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় এদেশের বাতিঘর, কারণ এই জাতিকে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা পথ দেখিয়েছে যখন এই জাতি সংকটে পড়েছে। সেই দায়বদ্ধতা, দেশের প্রতি দায়বদ্ধতা, নৈতিকতা, দেশপ্রেম থেকে আমরা চাই যে ডাকসুর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের কিছু নেতৃত্ব বেরিয়ে আসুক যারা জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনাব লিটন নন্দী। ধন্যবাদ। আমি তিনজনের কথা শুনছিলাম, খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আসলে কেন ডাকসু করতে অংশ নিচ্ছি, আমি প্রথমে যদি সেটি বলি আর কি, যে এই 28 বছরে যে জঞ্জাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমা হয়েছে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যে জঞ্জাল জমা হয়েছে, সেই জঞ্জালকে দূর করতেই ডাকসু নির্বাচন অংশ নিচ্ছি। এবং সত্য কথা বলতে কি, নির্বাচন অংশ নিচ্ছি এটির সঙ্গে আরেকটি প্রশ্ন চলে আসে, যে 28 বছর ধরে আমাদের যে অধিকারকে হরণ করা হয়েছে, ডাকসু কিন্তু আমার কোনো সুযোগ না, ডাকসু আমাদের একটা অধিকার। প্রতি বছর সকল ইলেকশনটা হয়, ডাকসুটাই হয় না। এই 28 বছর ধরে আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সকল শিক্ষার্থীকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এই অধিকার বঞ্চনার মধ্য দিয়ে যে সকল জঞ্জাল, সেটি কেমন, যে পেশিশক্তি নির্ভর রাজনীতি স্থান করে নিয়েছে, মেধা উপেক্ষিত হয়েছে, এই অস্ত্রের ঝঞ্ঝনানি, হাতুড়ি, রড, এই জিনিসগুলোকে নির্বাসনে পাঠানোর জন্য আমরা মনে করি ডাকসু দরকার। আমরা মনে করি ছাত্র শিক্ষক সম্পর্ক এক ধরনের বন্ধুত্বমূলক জ্ঞান বিনিময় সুলভ সম্পর্ক হবে। সেই সম্পর্ক এখন অনেকটা দাসপ্রভু সুলভ সম্পর্ক হয়ে গিয়েছে। আমরা সেই ধরনের এক ধরনের যে সম্পর্ক, অপসম্পর্ক যদি আমি বলি, সেই অপসম্পর্ককে নির্বাসনে পাঠানোর জন্য আমরা মনে করি ডাকসু নির্বাচনটা প্রয়োজন। এবং আমরা আরেকটি জিনিস মনে করি যে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক যে ধারণা, সেই ধারণারই এক ধরনের মৃত্যু ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের ধারণার মৃত্যু বলতে সেটি কেমন বোঝাচ্ছে, যে এক ধরনের বিশ্ববিদ্যালয় মানে হয়ে গিয়েছে এক ধরনের নীলক্ষেত থেকে শাহবাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় যে একটা পুরো জাতির একটা ধরনের একদম খুব নিউক্লিয়াস একটা ভূমিকা পালন করে, প্রতিটা আন্দোলন সংগ্রামে সেটি করেছে, সেই ধারণার যে অবমুক্তি ঘটেছে। এর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীর যে কথা উঠেছে, আমরা আসলে কেউ অসাধারণ শিক্ষার্থী না, আমরা সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ। এবং সেই সাধারণ শিক্ষার্থীর অংশ হিসেবে আমরা মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের যে প্রাথমিক সমস্যা রয়েছে, সেই প্রাথমিক সমস্যা একই সঙ্গে আমাদের ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি চলে, সেটিকে দূরীভূত করার জন্য ডাকসু নির্বাচন দরকার এবং আমরা অংশগ্রহণ করছি। মোস্তাফিজুর রহমান, আপনার কাছ থেকে আমি এবারে প্রশ্নটি শুরু করেছি। আপনি এবার যদি 1 মিনিট বা তার একটু কম সময়ের মধ্যে বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কিনা, আপনি কি মনে করেন ডাকসু নির্বাচন? নির্বাচন প্রক্রিয়াটা আপনারা দেখেছেন যে শুরু হয়েছে নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে। নির্বাচন কমিশন গঠনটাই ত্রুটিপূর্ণ। যেমন সাদা দলের আপনার আওয়ামীপন্থী যে শিক্ষকদের যে নীল দল, সেই নীল দলের মানে 13 জন কট্টরপন্থী 13 জন শিক্ষকের মাধ্যমে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। সুতরাং মানে প্রক্রিয়াটাই পুরোপুরি ত্রুটিপূর্ণ। তার পরবর্তীতে আমাদের এক ছাত্রী ওষা 6-7 সেশনের, সে মাস্টার্সে ভর্তি আছে, সে রিড করেছে, আপনারা দেখেছেন ওই কোর্টে। ওই তার ছাত্রত্ব থাকা সত্ত্বেও প্রশাসনিক জটিলতা দেখিয়ে তাকে ভোটার হতে বিরত রাখা হয়েছে। সে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিল। এবং আমার এক ছোট ভাই ওই শেখ মুজিবুর রহমান হলের যে এজিএস ক্যান্ডিডেট ছিল, তো সে গতকালকে আপনারা জানেন মাননীয় রাষ্ট্রপতি ওই ইসের দিকে যাচ্ছিল হাইকোর্টে, উনি হয়তো একটা ভিআইপি একটা সিগন্যাল ছিল, এই জন্য অনেকের দেরি হয়ে গেছিল পার্টি অফিস থেকে আসার পথে। জাস্ট 5 মিনিটের লেট হওয়ার কারণে ওই প্রশাসন থেকে তাকে ফর্ম তুলতে দেয় নাই, হল থেকে ফর্ম তুলতে দেয়। নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা যদি আপনি বলেন। যে নির্বাচন আমি এখন পর্যন্ত যা দেখছি সবকিছু সরকার দলীয় ছাত্র সংগঠন যেভাবে চাচ্ছে, যেমন বয়স সীমা নির্ধারণের যে বিষয়টা, এটা তো ছাত্র সংসদ নির্বাচন, তো আসলে কোনো জব না। আমরা আসলে কম, আপনি যদি বলেন নির্বাচন সুষ্ঠু হবে কিনা একটু বলেন, আপনার সময় শেষ হয়ে গেছে। আমি নির্বাচনের বিষয়ে একটা শঙ্কা থেকেই যায়। জি জি। নুরুল হক নুরু, আসলে আমার কাছে এটা পুরোপুরি আমি ইয়েস নো কোশ্চেন হলে এভাবে উত্তর দিতে পারবো না। তবে আমি মনে করি যে উদ্বেগ, উৎকণ্ঠা, আশা দুটোই রয়েছে। তার মধ্যে আমি মনে করি এখানে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় যে তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবে, তারা চাইলে পারে। এখন তাদের উপরে ডিপেন্ড করতেছে। আর তারা যে কাজগুলো এতদিন করতেছে তাতে আমরা পুরো আস্থা নাই, আস্থা অনাস্থা দুটোই রয়েছে। সেই জায়গাতে আমাদের মধ্যে শঙ্কা রয়েছে যে আসলে সুষ্ঠু হবে কিনা। তবে আমরা চেষ্টা করব যে এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য ছাত্রদের যা করণে আমরা আমাদের জায়গা থেকে করে যাব। এবং আমরা চাই যে 28 বছর যেটা বলেছে যে অচলায়তন তৈরি হয়েছে, নির্বাচন হওয়ার মধ্য দিয়ে এই অচলায়তন ভাঙুক, শিক্ষার্থীদের যে একটা প্ল্যাটফর্ম সাধারণ শিক্ষার্থীদের কথা বলার, সেটা চালু থাকুক। এই জন্য আমরা রাষ্ট্র নির্বাচনে অংশ নিচ্ছি।
নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা আপনি ঠিকই ইয়েসনোর মধ্যে আপনি বলতে চাচ্ছেন না। না, আমি বলছি যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, আবার আশাও রয়েছে, তবে আশার চেয়ে আমি দেখি উদ্বেগ উৎকণ্ঠাটাই বেশি আমার মতে এখানে। ওকে, লিটন নন্দী। নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না সেটি এখন পর্যন্ত যে গৃহীত পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো অনেকটাই আমাদের মধ্যে আশঙ্কা তৈরি করে। কারণ আমরা 6টি দফা দাবি দিয়েছিলাম, ভোট কেন্দ্র কোথায় হবে, সেখানে ক্লাসরুম ক্যাম্পেইন, দ্বিতীয়ত হচ্ছে সভাপতির সঙ্গে এক্সিকিউটিভ কমিটির ভারসাম্য নির্ধারণ, গণরুম সংস্কৃতি উচ্চারণ, কোনো কিছুই এখনো পর্যন্ত কর্ণপাত করা হয়নি। এবং আমরা বরং দেখছি যত আয়োজন হচ্ছে সেটি একটি দলকে কেন্দ্র করেই আমরা মনে করি। তবে এখানে আমি একটু বলতে চাই, ধরেন ছাত্র দলের বন্ধু আমাদের বললেন, যিনি বিপি প্রার্থী, তিনি বলছেন 13 জন নীল দলপন্থী শিক্ষক। আমরা আসলে এইভাবে বলতে চাই না, খুব সহজে বলতে চাই। আপনারা কি তাহলে আমরা বলতাম যদি 5 জন বা 6 জন সাদা দলপন্থী শিক্ষক দিতেন। এই যে দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তার দলের বাইরে গিয়ে সেটা নিরপেক্ষ চরিত্র বজিয়ে রাখবে, এই যে জায়গাটা, এই জায়গাটা আমরা মনে করি নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না। সবচেয়ে বলতে চাই, এক কথা যদি বলি, নির্বাচন সুষ্ঠু ঢাকা বিশ্ববিদ্যালয় যদি ডাকসু হতেই হয়, নির্বাচন সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে হতেই হবে, ছাত্ররা এটি করে ছাড়বে। রাজন শোভন, আপনার কাছে জানতে চাইবো যে একই প্রশ্ন, নির্বাচন সুষ্ঠু হবে কিনা আপনি কি মনে করছেন? জি, আমার ছাত্র দলের ভাই যে কথাটি বললেন, তো আমি মনে করি শিক্ষকেরা হচ্ছেন জাতির বিবেক, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা জাতির ক্রান্তি লগ্নে সবসময় পথ দেখিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আমাদের অভিভাবক, আমাদের পিতার সমতুল্য। তাদের যে নীতি নৈতিকতা আছে, সেই জায়গাটাতে নীল দল সাদা দল বলে কিন্তু আসলে ভাগ করার জায়গা আমরা কিন্তু সাদা দলের শিক্ষকদের উপরে ছাত্রলীগের সদস্যদের আক্রমণ দেখেছি, আমরা আক্রমণ দেখেছি নীল দলের শিক্ষকদের উপর ছাত্র দলের আক্রমণের। সুতরাং এই কথা বলে, মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি 40 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ফলো করি, সুতরাং না, বিশ্ববিদ্যালয় আমাদের যে ডাকসু নির্বাচন, এটা কিন্তু জাতীয় নির্বাচনের মতো না। আপনার একটা আমাদের যে নির্বাচন হয় জাতীয় নির্বাচন, 71 জাতীয় নির্বাচন মানে হয়েছে। প্রশ্নটি কি এরকম করা যায় তাহলে যে নীল দলের শিক্ষক 10 জন না হয়ে সাদা দলের শিক্ষকও তো 10 জন হতে পারতেন? হ্যাঁ, এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে তো সবাই আছেন, তো এটা সবাই চিন্তা করে করেছেন, এটা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার। এটা আমরা হচ্ছে ছাত্র সংগঠন, আমরা ছাত্র সংগঠন কে কাকে নিল না নিল এটা তো না, আমাদের ঠিক আছে, সেই প্রশ্ন আমি করতে চাইছি না। আপনার কাছে মনে হচ্ছে কিনা যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা? সেই নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা, এখানে হচ্ছে সেন্টার পয়েন্ট, বাংলাদেশের সবার চোখ এই জায়গাটায় আছে। ওকে, এবং প্রত্যেকটা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা যদি কাকও মারা যায় সেটাও কিন্তু মানুষ জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কাক মারা গিয়েছে। তো এই জায়গায় এরকম নির্বাচন উদ্বেগ বা উৎকণ্ঠার কথা যেটা নুরুল হক নুরু বলছিলেন সেটিকে আপনি আসলে খুব বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এটা মেনে নেবে না। Okay. সাধারণ শিক্ষার্থীরা তো আছে, সাধারণ শিক্ষার্থীরাই এই নির্বাচনের সবচেয়ে বড় শক্তি কিনা? নুরুল হক নুরুর কাছে এই প্রশ্ন নিয়ে এবং আপনাদের সবার কাছে এই প্রশ্ন নিয়ে আমরা ফিরবো। আমরা এটা বিরতি নিচ্ছি। নুরুল হক নুরু, আমাদের প্রশ্নটি হচ্ছে এই যে সাধারণ শিক্ষার্থীদের মনে এই বিশ্বাস জন্মেছে কিনা যে তারা আসলে তার ভোটটি সুষ্ঠুভাবে দিতে পারবেন, কোনো রকম ভয় ভীতি আশঙ্কা বা অন্য কোনো অনুরোধ উপরোধ যেটা আসলে তার নির্বাচনকে অন্যায়ভাবে প্রভাবিত করবে সেরকম না হয়ে। প্রসঙ্গত আমি মনে করে দিতে চাই যে এইবারই প্রথম আসলে ধর্মভিত্তিক সংগঠনও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে, সেটি আপনারা কিভাবে দেখছেন? আমি বিরতির পরে প্রশ্নটি আর করবো না, আপনারা কাইন্ডলি আমি যখন ফিরবো আপনাদের চারজনের কাছে এই প্রশ্ন জানতে চাইবো। নুরুল হক নুরুকে দিয়ে জনাব নুরুল হক নুরু, আপনার কাছে শুরু করতে চাইছিলাম, সাধারণ শিক্ষার্থীরা কিরকম ভাবে ভোট দেওয়াটার বিষয়টা কিভাবে দেখছে? তারা ভয় ভীতি বা অনুরোধ উপরোধ বা অন্য কোনো স্বার্থের জায়গা থেকে নির্বাচনটি দেখছেন কিনা? ধর্মভিত্তিক রাজনৈতিক দলের এই নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনেক কথা হয়েছে, তারা তফসিল ঘোষণার পরপরই তারা তাদের দিতে চেয়েছিল, তারা সেটি করতে পারে নাই শেষমেশ, কিন্তু সেটিকেও আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, প্রথমে সাধারণ শিক্ষার্থীরা যেটা আসলে, হ্যাঁ এটা আমি আগে বলেছি যে পুরো বিশেষ করে এটা তো একটা ওপেন সিক্রেট যে আমাদের দেশে কিছুদিন আগে যে একটি কলঙ্কিত জাতীয় নির্বাচন যেভাবে হয়েছে সেটা শুধু শিক্ষার্থীরাই না, দেশের সমগ্র মানুষের মধ্যে একটা মানে হতাশা সঞ্চার করেছে যে যেখানে যদি জাতীয় নির্বাচন এভাবে হয়ে যেতে পারে সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন তো কিছু না। তবে তারপরেও আমরা, এবং আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে প্রাণে ধারণ করে যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই অন্যায় অনিয়মের সাথে আপোষ করেনি, সময়ের প্রয়োজনে তারা নিজ শক্তিতে জ্বলে উঠেছে। সুতরাং আমরা মনে করি যে এই ডাকসু নির্বাচনে যদি তাদের অধিকার হরণের চেষ্টা করা হয় সেটা হিতে বিপরীত হয়ে যাবে, কারণ ছাত্ররা সেটা প্রতিরোধ করবে। সেজন্য আমরা মনে করি যে শিক্ষার্থীদের যেটা বলা হচ্ছে যে দীর্ঘদিন একটা দা যদি আপনি বাতাসে বাইরে ফেলে রাখেন জং ধরে যাবে, সেটার জন্য একটু মাঝে মাঝে ওটাকে ধার দিতে হয়। তো আমাদের এই যে 28 বছরের নির্বাচন না হওয়ার কারণে যে ডাকসুর যে ভূমিকা বা ডাকসুর যে কার্যক্রম সেটা নিয়ে শিক্ষার্থীদের একটা অনেকের একটা স্পষ্ট ধারণা নেই, বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। সেই জন্য আমরা বিভিন্ন ছাত্র সংগঠন কাজ করে যাচ্ছি যে তাদের
যে ডাকসু তাদের একটি অধিকার, এটা কেন প্রয়োজন সেটা আগে তাদের জানানোর। Right. আর এবং সর্বশেষ আমরা আশা করি যে এই শিক্ষার্থীরা তাদের অধিকারের জন্য যদি ডাকসু নিয়ে কোনো ধরনের প্রতারণা কিংবা একটি প্রহসনের নির্বাচন করা হয় তারাই প্রতিরোধ করবে, এবং আমরা যারা ছাত্র সংগঠন যারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই তারাও মিলিতভাবে এটাকে প্রতিরোধ করব। আর আপনি যেটা বলছেন ধর্মভিত্তিক রাজনীতির ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদের কিছু নিয়মকানুন রয়েছে। আমি যতদূর জানি যে পরিবেশ পরিষদের বৈঠকে সম্ভবত এরশাদের যে রাজনৈতিক দল, সেই স্বৈরাচার দল যে ছাত্র সংগঠন, তারা নিষিদ্ধ ক্যাম্পাসে রাজনীতি করে এবং ধর্মভিত্তিক দলগুলো মনে হয় নিষিদ্ধ রয়েছে। আর আমার জানা মতে ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল ডাকসু নির্বাচনে মনে হয় অংশ নিচ্ছে না। তারপরে যদি নিয়ে থাকে সেটা প্রশাসন, কারণ আমি একজন ছাত্র প্রতিনিধি হিসেবে তো আমি তো ওটা ব্যারিয়ার বা বাধা দিতে পারবো না, প্রশাসন যেটা সিদ্ধান্ত না আমরা সেটাতে। জনাব লিটন নন্দী, প্রথমত হচ্ছে যে ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে যে প্রশ্নটি উঠেছে, তো আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অসাম্প্রদায়িক চর্চার জায়গা, এবং আমার কথা বলার অধিকার, যেটি আমাদের কথা হচ্ছিল ব্রেকের মধ্যেও, যে আমার কথা বলার অধিকার মানে এটি নেই আমি অন্যের অধিকারকে হরণ করব। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টি এমনই যে এখানে একটা অসাম্প্রদায়িক রাজনীতি চর্চার জায়গা, একটি নতুন সমাজের প্রগতিমুখী সমাজের ভ্রূণ তৈরি করে। তো সেই জায়গাতে কোনো সাম্প্রদায়িক চর্চার সুযোগ থাকা উচিত না বলে আমি মনে করি। আর যে কোনো শিক্ষার্থী স্বতন্ত্রভাবে করতেই পারে, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই বলে আমরা মনে করি। আর দ্বিতীয়ত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কীভাবে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কি পারবে না। কিছুদিন পূর্বে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একটি জরিপ করেছিল যে ভোট কেন্দ্র নিয়ে আমরা প্রথম থেকে যে আলোচনাটি তুলেছিলাম যে হলের মধ্যে হলে হলের বাইরে হলে কি হবে, সেখানে দেখেছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জরিপে দেখা গিয়েছে যে প্রায় 80% বেশি শিক্ষার্থী তারা হলের বাইরে ভোট কেন্দ্র চান, 85 exactly। প্রায় 85% শিক্ষার্থী। তো মানুষ এখানে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে, কিন্তু সিগমন্ড ফ্রয়েডের একটি কথা রয়েছে, মানুষের কিছু আচরণ রয়েছে যেগুলো পরিবর্তনের অতীত। তার মধ্যে একটি আচরণ হচ্ছে কর্তৃত্বের বিরুদ্ধে না বলার প্রবণতা। মানুষ অনেক সময় সে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন একটা সময় সে না বলে। তা আমরা মনে করি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের কর্তৃত্ব হয়েছে, এখানে গেস্ট রুম নির্যাতন হয়েছে, এখানে একজন এসানকে শুধু কম্পিউটার ক্যালকুলেটর চাওয়ার জন্য তাকে তার চোখ নষ্ট করে দেওয়া হয়েছে, এবং এখানে অনেক ধরনের হয়ে গিয়েছে। এবং এখানে একটু কথাটা শেষ করা প্রয়োজন যে শোভন ভাই বলছিলেন যে কাক মারা গেলেও জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানুষের স্পটলাইট হয়, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন আবু বক্কর যখন ছাত্রলীগের অভ্যন্তরীণ সন্ত্রাসের বলি হয়ে মারা যায় তখন কিন্তু সকল পত্রিকায় আসে যে আবু বক্করের খুনি কেউ না। আমরা মনে করি এবং এই ধরনের জায়গাগুলো বন্ধ হওয়া প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সেই জায়গাটাকে রুখে দেবে বলে মনে করি। জনাব রেজানুল হক চৌধুরী শোভন, আমি প্রথমেই যেটা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা এরা কিন্তু সর্বোচ্চ মেধাবী এবং তারা সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ছে। তাদের নীতি নৈতিকতা এবং তাদের যে চিন্তাধারা সেটা কিন্তু সে একজন মানুষ, কিন্তু সত্যিকারের মানুষের ইয়ে হচ্ছে, তাকে কিন্তু কেউ কিছু বলবে তারপরে সে কিছু শুনবে সেরকম কোনো বিষয় না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার 60% ছেলে বা মেয়ে শিক্ষার্থী এরা কিন্তু হলে থাকে আর 40% বাইরে থাকে। তো 60% যখন হলে থাকে আর 40% বাইরে থাকে তখন এই জিনিসটাকে কিন্তু প্রায়োরিটি দিতে হবে, কারণ হলের কালচার আর হলের বাইরের কালচার এটা বাইরে থেকে বললে হবে না। হলের প্রত্যেকটা শিক্ষার্থীর সাথে প্রত্যেকটা শিক্ষার্থীর একটা সম্পর্ক আছে, সে ছাত্রলীগ করুক বা অন্য যে দলই করুক বা সাধারণ শিক্ষার্থী, সবাই কিন্তু মিলেমিশে থাকে। আমরা যখন প্রথম বর্ষে ভর্তি হয়েছি তখন কিন্তু আমরা যে রুমে ছিলাম 10-12 জন করে একটা রুমে থাকতাম, সেখানে কে ছাত্রলীগ করে, কে ছাত্র দল করে, কে ছাত্র সমাজ করে, কে ছাত্র ইউনিয়ন করে, এটা কিন্তু ছিল না। আমরা সবাই একসাথে থেকেছি। তো এখানে আমার সবার মধ্যে আমাদের একটা আন্তরিকতা আছে এবং সবার চিন্তা ভাবনা একই রকম যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুন্দর করতে হবে। প্রাচ্যের অক্সফোর্ড বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়কে আরো সুন্দর করতে হবে। এখানে আমাদের সবচেয়ে বড় যে জিনিসটি সেটা হচ্ছে কোনো দলমতের ঊর্ধ্বে উঠে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এই জায়গাটা থেকে আমরা এই গ্রাউন্ড থেকে আমরা কাজ করতে চাই। জনাব মুস্তাফিজুর রহমান, যে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর স্বাধীনতা যুদ্ধ, মহান স্বাধীনতা যুদ্ধ এবং 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন মানে অগ্রণী ভূমিকা পালন করে এবং স্বৈরাচারের পতনের মূল হাতিয়ার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এবং সাধারণ ছাত্ররা। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে 2008 সালে ক্ষমতাসীন ছাত্র সংগঠন এই বিশ্ববিদ্যালয়ে যে দখলদারিত্বের পরিবেশ রেখেছে, এখানে আপনার গ্রাম থেকে উঠে আসা আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেরা বেশিরভাগই, আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলির, গ্রাম থেকে উঠে আসা। সেজন্য তারা হলে থাকতে অনেক সময় বাধ্য হয়।
তো হলে থাকার জন্য পুরোপুরি ছাত্রলীগের অনুকম্পার উপরে নির্ভরশীল হতে হয়। কারণ আর ছাত্রলীগের যদি মানে বাধ্য করা হয় প্রোগ্রামে যেতে, যদি প্রোগ্রামে না যায় তাহলে তাদের উপরে নিপীড়ন নির্যাতন চালানো হয়। গ্যাস্ট্রোম আমি একটি কথা কি বলতে পারি যে এটি তো আসলে বিশ্ববিদ্যালয়ের কালচার যদি আপনি বলেন সেটা অনেক দিন ধরে চলে আসছে, এই দায় শুধু ছাত্রলীগের উপর কেন চাপবে? না, আমি আপনাকে বলতে চাই যে বিগত সময়ে বিএনপি যখন ক্ষমতায় ছিল, ছাত্রদল যখন মানে আমরা মনে করি যেটা আমাদের যে মানে ক্ষমতাসীন দল, তখন 2001 থেকে 6 সাল পর্যন্ত মানে ছাত্রলীগের বিভিন্ন হলগুলোতে সহাবস্থান ছিল। কিন্তু এখন আপনি দেখবেন একটা বিষয় যে আমার যারা এই বিভিন্ন হল সংসদে ক্যান্ডিডেট হয়েছে তারা বৈধ স্টুডেন্ট হওয়া সত্ত্বেও, ভোটার হওয়া সত্ত্বেও কোনো হলে তারা অবস্থান করতে পারছে না। আর ছাত্র দলের কিংবা অন্য কোনো সংগঠনের নাম, আপনি বাম সংগঠনের নেতারা আছেন এখানে, ওই তাদেরকে আপনি জিজ্ঞেস করে দেখবেন যে কোনো ছেলে অন্য কোনো ছাত্র সংগঠনের নাম যদি উচ্চারণ করে তাহলে সে মানে হলে থাকতে পারে না। আমি নিজে নির্যাতিত হয়েছি সেই 2012 সালের 11ই মার্চ, তারপর দিন বিএনপি সমাবেশ ছিল। একটা সেকেন্ড একটু সময় দেবেন, এই ব্যাপারে কি শোভন একটা কথা বলবেন? কিছু ছাত্রলীগের অন্য কোনো সংগঠনের নাম বললেই তাকে আসলে হলে থাকতে দেওয়া হয় না। আপনারা কিছুদিন আগে দেখে থাকবেন যে ছাত্রদল মধুর ক্যান্টিনে এসেছে, আমরা তাদেরকে পহেলা ফাল্গুনে বরণ করে নিয়েছি, আমরা একই টেবিলে বসে চা খাচ্ছি। কিন্তু তার অতীত দেখেন, আমাদের বাংলাদেশ ছাত্রলীগকে তারা ক্যাম্পাসে, মধু তো দূরের কথা, ক্যাম্পাসের আশেপাশে আসতে দেয়নি। তো অতীত ভুলে গেলে হবে না। আমরা তো, আপনারা হলে গিয়ে আজকে ফর্ম নিয়েছেন, হলে আপনারা প্রচারণা করতেছেন না, সেটি আজকে করছে, এমনি কি সেমনি ছাত্রলীগের কেউ না হলে হলে থাকা যায় না? না। এটা তো আপনারা হলে থাকার নামে যদি ককটেল ফুটান, হলে থাকার নামে হলে যদি বিভিন্ন রকমের কর্মকাণ্ড চালান, সেটি দেখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে, সেটি ছাত্রলীগ সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনই দেখে, আমাদের ছাত্রলীগ থেকে এরকম কোনো কিছু আচ্ছা, নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সেটি। আমার মনে হয় যে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নেয়ার পর জনাব লিটন নন্দী আপনার কাছ থেকে আমরা এই বিষয়টা নিয়ে একটু বলতে চাই। এই বিষয় নিয়ে বলে একটু 30 সেকেন্ড আপনি তুলে বলে ফেলেন। প্রথমত হচ্ছে যে এখানে আসলে মানে প্রতিযোগিতা হচ্ছে, আমরা আসলে প্রতিযোগিতা হচ্ছে কে কতটা খারাপ আর কি। আচ্ছা, মানে বলছে আমি থাকতে দিচ্ছি, আমাদের সময় ছিল। বিশ্ববিদ্যালয়ে আমাদের সময় ক্ষমতাসীন এই ধারণাগুলো কেন থাকবে? প্রথমত হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় একটা ধারণা, সেখানে সকল শিক্ষার্থীরা থাকবে, সকল মত ধারণ করবে, সকল মুক্ত চিন্তা ধারণ করবে। আমাদের সময়, ছাত্রদলের সময় শামসুল হক নির্যাতনের মতো একটা কুৎসিতজনক ঘটনা ঘটেছে, ছাত্রলীগের সময় ঘটেছে, আবু বক্কর হত্যা হয়েছে, হাফিজুর হত্যা হয়েছে। আমরা বললাম এই ধারণাগুলো নির্বাসন হওয়া প্রয়োজন। এই যে আমরা ক্ষমতাসীন, এই ধারণাগুলো যতক্ষণ পর্যন্ত নির্বাসিত না হবে ততক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ধারণাগত কোনো পরিবর্তন আসবে না বলে আমরা মনে করি না। আমাদের এখানে যে 4 জন প্যানেলিস্ট আছেন, আপনারা 4 জনই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের। আপনাদের কাছে একই প্রশ্ন করতে চাই যে আপনারা আসলে এই নির্বাচনটি কভার করতে গিয়ে কেমন গণমাধ্যম দেখতে চান, কেমন গণমাধ্যম দেখতে পাচ্ছেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। লিটন নন্দী, আপনাকে দিয়ে আমরা শুরু করব। কেমন গণমাধ্যম দেখতে চান, কেমন গণমাধ্যম দেখতে পাচ্ছেন, একটু সময়ের দিকে যদি খেয়াল রাখেন। 1 মিনিট। ধন্যবাদ। গণমাধ্যম, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন 28 বছর পর হতে যাচ্ছে, 29 বছরে গিয়ে গণমাধ্যম সমগ্র বাংলাদেশের দৃষ্টি এখানে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, এটি সমগ্র বাংলাদেশের একটি কনসেন্ট্রেশনের বিষয়। এবং আমরা মনে করি গণমাধ্যম খুব ভালো ভূমিকা এখনো পর্যন্ত পালন করছে। তারা ডাকসুটাকে, ছাত্র অধিকারকে, মতামতকে সঠিকভাবে প্রতিফলন করছে। আমরা মনে করি গণমাধ্যমটাকে আমরা দেখতে চাই সঠিকভাবে তারা যেন ছাত্রদের মতামতের প্রতিফলন ঘটাতে সক্ষম হন এবং কোনো রকম এমন কোনো ভ্রান্ত ধারণা মানুষের সামনে উপস্থাপন করবেন না যাতে করে শিক্ষার্থীরা এমন কোনো পোলারাইজেশন নিতে বাধ্য হয় যে কোনো একটা মিথ্যা প্রপাগান্ডাকে সামনে আনতে বাধ্য হয় কিংবা এক ধরনের হেজিমনি তৈরি করতে বাধ্য হয়। আমরা নিশ্চয়ই একদম সহজ কথা, শিক্ষার্থীদের পক্ষে যা সত্য, যা সঠিক, সেটা যাই হোক, সেটার পক্ষে যদি গণমাধ্যম থাকে তাহলে আমার মনে হয় সঠিক চরিত্র উন্মোচন হবে। শোভন, কেমন গণমাধ্যম দেখতে চান, কেমন গণমাধ্যম দেখতে পাচ্ছেন? এ পর্যন্ত দীর্ঘ 28 বছর পর যে ডাকসু নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রতিদিনই দেখছি যে আমাদের মধুর ক্যান্টিনে ছাত্র রাজনীতির আতুরঘর, সেখানে সকল গণমাধ্যমের লোকজন থাকেন। তো আমি এ পর্যন্ত সব কিছু পজিটিভভাবেই তারা করছেন, কিন্তু আমি বলতে চাই যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ভাই লিটনদা যেটা বললো, যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গাটা কিন্তু অনেক সেন্সিটিভ। এই জায়গাটায় কোনো একটা ইস্যু তৈরি করলে সবাই কিন্তু সেই দিকেই, যেদিকে সেন্টিমেন্ট যায় সেদিকেই কিন্তু চলে যায়। তো গণমাধ্যম কর্মীরা পারেন অনেক কিছু কাজ করতে, তো
তো সেই জায়গায় আপনারা যাতে কোনো ইস্যু তৈরি না হয়, আর কোনো সাধারণ শিক্ষার্থীদের যাতে বিভ্রান্ত না করে তাদেরকে সঠিক যেভাবে চলছে শিক্ষার্থীরা সেই সঠিক তথ্যটা যেন গণমাধ্যমে আসে, এটাই আমার চাওয়া এবং অনুরোধ। মুস্তাফিজুর রহমান। জি। গণমাধ্যমের ভূমিকা মানে এখন পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি সেটা গণমাধ্যমের যে ডাকসু নির্বাচন নিয়ে যে আগ্রহ সেটা অত্যন্ত সন্তোষজনক। বাট মানে আমরা বিগত কয়েকদিন আগে যেটা দেখলাম যে জাতীয় নির্বাচনে যে পরিস্থিতিটা দেখলাম যে এই আপনার এই সকাল 10টা পর্যন্ত নিউজ কভার করে তারপর আপনার সারাদিন কোনো নিউজ নেই, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আপনার প্রিন্ট মিডিয়ারও একই অবস্থা, বায়াসড, পুরোপুরি বায়াসড ছিল। আমি চাই ওই ডাকসু নির্বাচন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে সমস্যাগুলি আছে ওই সমস্যাগুলি সমাধানের একটি নির্বাচন, সেহেতু যে বিবেক হিসেবে গণমাধ্যমগুলি জাতির বিবেক হিসেবে গণমাধ্যমগুলি ভালো ভূমিকা পালন করবে, সেটা আমি আশা করব। আরেকটি বিষয় যে সোশ্যাল মিডিয়াতেও আপনার মনে করেন যে অনেক সময় এই যে জাতীয় নির্বাচনে আমরা দেখেছি এখানে ওই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপর ওই বেশ কয়েকদিন পরে বলা হলো যে ইন্টারনেটের গতি স্লো ছিল, কিন্তু সারা জাতি দেখেছে যে এই ইন্টারনেট পুরোপুরি বন্ধ ছিল। ওকে, ঠিক আছে, আপনি ইন্টারনেট সচল থাক সেটি চান এবং সরাসরি সম্প্রচার চাই আমি ওই ভোট কেন্দ্র থেকে যেন কোনো ধরনের সিল জোর করে কোনো ছাত্রকে দিয়ে সিল দেওয়া না হয়, এবং এর নির্বাচনের আগের দিন রাতে যেন কোনো ধরনের ব্যালট পেপারে সিল না দেওয়া হয়। এখানে আসলে আমরা এটা খুব ভালো যে গণমাধ্যম বিশেষ করে ডাকসু নির্বাচনে খুব সক্রিয় এবং সরব ভূমিকা পালন করতেছে। আর আমার মনে হয় যে আসলে গণমাধ্যমের তো ইথিক্স বলার কিছু কথা আছে, সুতরাং তাদের উচিত যে সত্য সুন্দর ন্যায়ের পক্ষে থাকা, সেটা যাদের বিপক্ষে যাক। আর গণমাধ্যম ডাকসু নির্বাচন নিয়ে বর্তমান পর্যন্ত যেই ভূমিকা পালন করতেছে, এটা যদি নির্বাচনের শেষ পর্যন্ত থাকে দেন এটা বলা যাবে যে একটা ভালো ভূমিকা। কিন্তু জাতীয় নির্বাচনের মধ্যে যদি আফটার ইলেকশন বিফোর ইলেকশন দুই ধরনের অ্যাঙ্গেল হয় গণমাধ্যমের ভূমিকা, তাহলে তো মহামারী সমস্যা। এখন পর্যন্ত সন্তোষজনক, কিন্তু সামনে কি হয় সেটা একটু দেখার। আফটার ইলেকশন ডে না, জাতীয় নির্বাচন যেটা আমরা তো দেখেছি, ধরেন নির্বাচনের আসলে জাস্ট 2-3 দিন আগে প্রচারণার অ্যাঙ্গেলগুলো ছিল এক ধরনের, আর দেন ধরেন ভোটের পরে আমি যদি বলি 30 ডিসেম্বরের পরে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে যে ধরনের প্রশ্ন তুলেছে বা প্রশ্নবিদ্ধ বিভিন্ন এক্সাম্পল টেনে দিয়েছে, বাংলাদেশের মিডিয়াগুলো দ্যাটস রিয়াল যে সেইভাবে ভূমিকা নেয়নি, হয়তো তাদের মিডিয়া কোনো পলিসির কারণে এটা হয়েছে। এখন ডাকসু নির্বাচন এখন সরব, সেটাই বললাম, কয়েকদিন পরে কি হয় এটা নিয়ে খুব সন্দেহ রয়েছে। আপনি দেখতে চান যে একটি সাহসী এবং যা কিছু ঘটছে সেটাও যে সত্য সুন্দর ন্যায়ের পক্ষে থাকবে গণমাধ্যম, সেটা আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে আপনাদের চারজনের কাছেই আমার একই প্রস্তাব থাকবে, তবে আমরা রেজানুল হক চৌধুরী শোভন আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই যে আপনি ডাকসু নির্বাচনে এটি ঠিক ইশতেহার না, কিন্তু আপনি ডাকসু নির্বাচনে প্রায়োরিটির দিক থেকে ছাত্রছাত্রীদের জন্য কোন 5টি জিনিস আপনি করতে চান বা প্রতিশ্রুতি দিচ্ছেন আপনার প্যানেলের পক্ষ থেকে বা আপনার দলের পক্ষ থেকে, আপনি নির্বাচিত হলে এটি করবেন, সেই 5টি জিনিস যদি আমাদের বলেন। একই বিষয়ে জনাব মুস্তাফিজুর রহমান, জনাব নূর এবং জনাব লিটন নন্দী আপনার জন্য থাকবে। আমরা রেজানুল হক চৌধুরী শোভন আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। আমরা যে বিষয়টি জানতে চাইছিলাম, রেজানুল হক চৌধুরী শোভন আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই, আপনি কোন 5টি অগ্রাধিকার বিষয় আপনি বলবেন যে নির্বাচিত হলে আপনার সংগঠন বা আপনি নির্বাচিত হলে আপনি করবেন? আমরা বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত যে আমরা প্যানেল দিয়েছি, সেই প্যানেল 11 মার্চ যদি আমরা বিজয়ী হই, তাহলে আমরা যে বিষয়গুলোর প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেব সেগুলো হচ্ছে যে আমাদের যে আবাসন সংকট, সেই আবাসন সংকট এবং যে হলগুলো আছে সেই হলগুলোর মান উন্নয়ন করতে হবে। ওকে, হ্যাঁ, এই হলের মান উন্নয়নগুলো অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রত্যেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মফস্বল শহর থেকে বেশি আসি, তো আমাদের কিন্তু এখানে বাবা মা থাকে না, তো আমাদের কিন্তু ক্যান্টিনের খাবার মানগুলোর অবস্থা খুবই খারাপ। তো আমরা এই হলগুলোর ক্যান্টিনগুলোর মান উন্নয়ন করবো, এখানে খাবারের মান যাতে আরো ভালো হয় সেই বিষয়গুলো চিন্তা করবে। এর জন্য যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে বলেন আমাদের একটু সময়। আচ্ছা, আপনি হলের খাবারের মানটা। জি। 3 নম্বর হচ্ছে আমাদের যে লাইব্রেরিটা আছে, সেই লাইব্রেরিটি আমাদের দাবিতে 24 ঘন্টা খোলা থাকে। কেন্দ্রীয় না হল? কেন্দ্রীয় লাইব্রেরি এবং হলের যে লাইব্রেরি আছে সেগুলো 24 ঘন্টায় খোলা থাকবে, কারণ বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে তার যখন খুশি সে তখন পড়বে। ওকে, এটা বাইরের ভালো ভালো বিশ্ববিদ্যালয় সবগুলোতে এরকম, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। এটা একটি। আরেকটি হচ্ছে যে আমাদের যে ডাকসুর যে মেইন কাজ, সেটা হচ্ছে আমরা আমাদের
পড়াশোনার পাশাপাশি আমাদের যে এক্সট্রা কারিকুলামগুলো আছে সেগুলো বিকাশ করতে হবে, Okay. সেগুলো বিকশিত করার জন্যই মূলত ডাকসু। তো সেই ডাকসুতে আমরা চাই যে আমাদের যে এক্সট্রা কারিকুলাম আছে, খেলাধুলা, নাচ, এইগুলো যেগুলো আছে সেগুলোর সাথে সাথে আমাদের যে মেধার বিকাশের ক্ষেত্রে যে গবেষণা খাত আছে সেই গবেষণা খাতে যাতে আরো অর্থ বরাদ্দ দেওয়া হয়, কারণ আমাদের দেশের ওকে, হলের পরিষ্কার, সেটি পরিষ্কার, কারণ পরিষ্কার। আপনি কি শেষ, এটি শেষ? জি। এটি শেষ। আপনাকে ধন্যবাদ। আমি জনাব মোস্তাফিজুর রহমান, আপনার 5টি অগ্রাধিকারমূলক বিষয়। মানে আমরা যদি ডাকসুতে নির্বাচিত হই, আমার প্যানেল যদি নির্বাচিত হয়, তাহলে আমি সর্বপ্রথম যে বিষয়টির উপর জোর দেব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ একটি আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য আমি প্রশাসনের সাথে মানে কথা বলে একটু পয়েন্ট আকৃতিতে যদি বলেন, সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় করছে, এটি 1 নাম্বার, এইভাবে যদি বলেন আর কি। জি জি, ও জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের জন্য ঢাকা, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা কার্যক্রমের মান খুবই মানে অনুন্নত, খুবই নিম্নমানে চলে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য হারিয়ে ফেলছে। আর মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য হচ্ছে গবেষণা কার্যক্রম জোরদার করা, ওকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এখানে একজন আরেকজনের মানে থিসিস পেপার নকল করতেছে, ওকে, মানে গবেষণা কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া। উন্নত আচ্ছা, করা। আমরা ব্যাখ্যায় না যাই, আপাতত যদি আপনার জি, জি। বাকি তারপর 3টা বিষয় যদি খাবারের মান অত্যন্ত অনুন্নত। Right. এখানে আপনারা জানেন মানে ফাও নামে একটা শব্দ আছে, এটা চালু আছে। এটা যেন মানে এটা বন্ধ করা এবং খাবারের মান উন্নত করা, ওকে, এটা। আর গেস্ট রুম পদ্ধতি পরিপূর্ণভাবে বাতিল করা। গেস্ট রুম নামক যে নির্যাতনের যে একটা পদ্ধতি, এটা পুরোপুরি বাতিল করা। আমি ইতিহাস গাঁটতে চাই না, কিন্তু এটা বাতিল করা আমার উদ্দেশ্য। আচ্ছা, আর লাস্ট? হ্যাঁ, আর লাস্ট হচ্ছে মানে লাইব্রেরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মানে ক্লাস করার পর কিংবা এই আপনি 24 ঘন্টা লাইব্রেরি খোলা রাখার পক্ষে? আমি 24 ঘন্টা লাইব্রেরি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যায় না, কিন্তু আমি লাইব্রেরির মান যে আধুনিকায়ন সেটির পক্ষে। আপনাকে ধন্যবাদ। নুরুল নূর, আচ্ছা, আপনি আই ওয়ান্ট টু অ্যাড এ পয়েন্ট যে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে পরিবহন যে চালুর যে একটা মানে ইলিগেল যানবাহনগুলো, মানে বাহিরের যে যানবাহনগুলো ঢাকা একটা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে, বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে মানে অন্য বিশ্ববিদ্যালয়ের বাহিরের কোনো পরিবহন চলতে পারে না। কিন্তু আমরা দেখছি যে ওই মেট্রো রেল নামক একটা মানে বোঝা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় সরিয়ে দেওয়া উচিত। শহরের মাঝখানে বিশ্ববিদ্যালয় থাকা উচিত না। আমি কোথাও দেখি নাই এত বড় বিশ্ববিদ্যালয়। নো ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় গাজীপুরে হওয়া উচিত। শহরের মাঝখানে মেট্রো রেল হবে, শহর বাঁচাতে হবে শহরকে। যাই হোক, আপনাকে ধন্যবাদ মোস্তাফিজুর রহমান। আসলে আমি যদি বলি যে আমরা 5টা হল করে দেবো, এটা ছাত্র প্রতিনিধি 1 বছরের জন্য নির্বাচিত হবে, এটা সম্ভব নয়। সেজন্য আমি বলবো যে আমরা যে প্রথম বর্ষ থেকে যেন শিক্ষার্থীরা তাদের বৈধতার ভিত্তিতে সিট পায়। শিক্ষার্থীরা যেমন অছাত্র বহিরাগতদের হল থেকে বের করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম বর্ষ থেকে সেট এনশিওর করার জন্য কাজ করব। সেকেন্ড হচ্ছে যেটা বলা হচ্ছে বারবারই সবাই বলে, কমন কিছু দাবি উঠে আসবে যে হল এবং ক্যাফেটেরিয়ার, আপনারা জানেন যে ওই যে বলছে যে ফাও খায় চাঁদা নেয় মাসিক, অনেক ছাত্র সংগঠন নেতারা আছে সেখান থেকে 15,000 20,000 প্রেসিডেন্ট সেক্রেটারি এবার ভাগ বাটা করে চাঁদা নেয়, সেটার কারণে খাবারের মান তাদের খারাপ করতে। আমরা সেই চাঁদাবাজদের মুখোশ উন্মোচন করে খাবারের মান ভালো করার জন্য কাজ করব। তৃতীয় হচ্ছে বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক অর্জনই শেষ নয়, সেখানে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের বিষয় থাকে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় আমি বলবো যে ছাত্র সংসদ না থাকার কারণে সেটা কিছুটা হলেও সেটা প্রভাব পড়েছে। আমরা সেটাকে বৃদ্ধি করার জন্য ব্যাখ্যা না করে যদি একটু পয়েন্ট সেটার জন্য কাজ করব। সাংস্কৃতিক এবং এক্সট্রা অ্যাক্টিভিটিস মূলক কাজ করার জন্য আমরা চেষ্টা করব। এবং হচ্ছে সবচেয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত ঘটনা বা আলোচিত সমালোচিত বিষয়বস্তু হচ্ছে যে রাজনৈতিক নিপীড়ন, যেটাকে গেস্টরুম গণরুম বলা হয়, আমরা সেটাকে পুরোপুরি তুলে দেব যদি আমরা নির্বাচিত হতে পারি। আর লাস্ট হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে ঢাকার বাইরে থাকে, যে বাসগুলো দেওয়া হয়, বাস সেটা বিআরটিসি থেকে ভাড়া নেওয়া হয়, কিন্তু একটু সংকট রয়েছে, আমরা সেটা নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা করব। জনাব লিটন নদী, আপনার 5টি অগ্রাধিকার এখানে অধিকাংশ মত বলা হয়ে গিয়েছে। আমি শুধু বলতে চাই, প্রথম যে কাজটি করবার জন্য আমরা চেষ্টা করব, এখানে একটু বলে রাখি, করব বলতে আমি পারবো না, আমি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হয়ে এটি উপস্থাপন করব, আমি করতে পারবো বলে বিষয়টা এমন না। প্রথমত হচ্ছে সকল মত ধারণ করার মতো যে পরিবেশ, সেই পরিবেশ নিশ্চিত করার জন্য আমি কথা বলবো। এবং এটি হচ্ছে প্রথম পয়েন্ট, যে কোনো মতের বিরুদ্ধে গেলে যেন তার বিরুদ্ধে কোনো প্রকার শারীরিক নিপীড়ন, মানসিক নিপীড়ন না করা হয়। দ্বিতীয়ত হচ্ছে সকল বৈষম্যমূলক ব্যবস্থা অপসারণ করার জন্য বলবো, যেমন
যে মেয়েদের হলটাকে 9:30টার মধ্যেই বন্ধ করতে হবে, নিরাপত্তার নামে তাকে রক্ষণশীল করে ফেলতে হবে, এই ধরনের বৈষম্যমূলক ব্যবস্থা অপসারণের জন্য কথা বলবো। একই সঙ্গে আরেকটি বৈষম্যমূলক ব্যবস্থা যে এক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর মতো জায়গায় 18 টাকার খাবার গ্রহণ করবে আর বিজনেস ফ্যাকাল্টিতে 150 থেকে 200 টাকার খাবার গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের কাজ এটি না, বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখানো, ব্যবস্থা তৈরি করা। আমরা মনে করি এই সকল প্রকার বৈষম্যমূলক ব্যবস্থা অপসারণ করার জন্য বলবো। তৃতীয়ত, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাণিজ্যিক কোর্সগুলো চলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো কোর্স পরিচালিত হতে পারবে না। একজন শিক্ষার্থীর আর্থিক যোগ্যতাই শুধুমাত্র তার পড়াশোনার যোগ্যতা হওয়া উচিত না, এই ধারণার অবলুপ্তির জন্য আমরা কথা বলবো। চতুর্থত, আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি 24 ঘন্টা খোলা সহ প্রতিটি লাইব্রেরি আধুনিকরণের জন্য কথা বলবো। পঞ্চমত, আমরা যেটা মনে করি এখন সেটি খুবই দরকার, বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে দাসপ্রভুকুলর সম্পর্ক রয়েছে প্রশাসন, শিক্ষক বা শিক্ষার্থীদের সঙ্গে, এই ধরনের অবসান ঘটিয়ে নন কলেজিয়েট ডিসকলেজিয়েট প্রথা উচ্ছেদ করে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করতে হবে, যার মধ্য দিয়ে এক ধরনের বন্ধুত্ব সুলভ, জ্ঞান বিনিময় সুলভ সম্পর্ক স্থাপন হবে। এই 5টি বিষয়ে আমরা কথা বলবো, নির্বাচিত হলেও বলবো, না হলেও বলবো। আমি একটু ভবিষ্যৎ ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু স্টুডেন্টস ইউনিয়নের, আমি তাদের কাছ থেকে 30 সেকেন্ড একটু জানতে চাইবো যে আপনি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি মুস্তাফিজুর রহমান থেকে শুরু করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে জাতির জন্য বা দেশের জন্য কি করতে চান বা কি করতে পারেন বলে আপনি মনে করেন? আপনি ডাকসু ভিপি হন বা না হন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাকে কি দেওয়ার জন্য তৈরি করেছে দেশ বা জাতিকে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি গর্ববোধ করি। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার জন্য একটি গর্বের জায়গা। এই ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতে অনেক স্কলার এবং অনেক প্রথিতযশা রাজনীতিবিদ তৈরি করেছে। আপনাকে কি দিয়েছে একটু যদি বলেন? আমার আপনাকে কি তৈরি করেছে? আপনার মধ্যে কি পরিবর্তন এনেছে? আমার মধ্যে আপনাকে কি শিখিয়েছে? আমার মধ্যে এনেছে সততা, দৃঢ়তা এবং পরোপকারিতার এবং মানুষের বিপদে আপদে এগিয়ে যাওয়ার যে একটা মানবিক একটা গুণ, সেটি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার কারণে, এবং সেই গুণকে কাজে লাগিয়ে আমি আগামী দিনে মানুষের সেবা করতে চাই। চমৎকার। আমি জনাব নুরুল হক নূর আপনার কাছে জানতে চাই, শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে যেটা বলে যে জ্ঞান দান নয়, মানুষের মধ্যে মূল্যবোধের সৃষ্টি করা, যে কোনটি ভালো, কোনটি খারাপ, কোনটি ন্যায়, কোনটি অন্যায়। সুতরাং আমি মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অন্তত মানুষ শিক্ষার্থীদের, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অন্য লেভেলে মনে করে, সেই জায়গা থেকে আমি মনে করি আমার চোখের সামনে ঘটে যাওয়া সকল অন্যায়ের প্রতিবাদ মানুষ আমার কাছ থেকে আশা করে, ন্যায়ের পক্ষে দাঁড়ানোটা আমার পক্ষে আশা করে, এবং সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে বা সমাজ রাষ্ট্র যদি দেখি যে বিপন্ন হচ্ছে কোনো কারণে, তখন আমার বিবেকের তাড়না থেকে সমাজ এবং রাষ্ট্রকে বাঁচাতে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাওয়া শিক্ষা না, অবশ্যই সেটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাকে এইভাবে তৈরি করেছে বলে আপনি মনে করেন? অবশ্যই আমি লিটারেচার স্টুডেন্ট, আমি মনে করবো যে আমাকে এগুলো বিকজ রাষ্ট্রের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, মানুষের পাশে দাঁড়ানো, দেশের পাশে দাঁড়ানো, এগুলো আমাকে ইনফ্লুয়েন্স করেছে অবশ্যই। লিডন নন্দী, ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাকে কিভাবে তৈরি করেছে যেটা আপনি দেশ ও জাতিকে যা ফিরিয়ে দিতে চান? ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে তৈরি করেছে বিষয়টি এটাকে আমি আসলে এভাবে বলতে চাই না। প্রথমত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ধারণা, সেটি আমাকে শিখিয়েছে যে কিভাবে একটা বৈষম্যমূলক ব্যবস্থা বরং জারি রাখতে হয়। বিশ্ববিদ্যালয় বরং আমাকে শিখিয়েছে কিভাবে এখানে এক ধরনের নিপীড়ন সংস্কৃতি চলার পরেও আমি বলি এটা নিরপেক্ষ একটা জায়গা। তো আমি মনে করি এই বিশ্ববিদ্যালয় এটি ছিল না, এর এই গৌরবগুলো ঋত হয়েছে, ম্লান হয়েছে, এবং এটি আমাকে চিনতে শিখিয়েছে যেটি ছিল এটি এখন নেই, এবং এইটা ন্যায় ছিল এটা এখন অন্যায় হওয়া সত্ত্বেও এটাকে ন্যায় বলা হচ্ছে। তো আমি এটি শিখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ঋত গৌরবকে উদ্ধার করা প্রয়োজন। সেই গৌরব উজ্জ্বল দিনগুলো 52, 62, 69, 71 যে দিনগুলো, এবং তৎপরে একজন সত্যেন বোস, একজন আব্দুল সালামের যে দিনগুলো, সেই দিনগুলো ফিরিয়ে আনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি পরিশ্রম করব। জনাব শোভন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কাছে একটি অনুভূতির জায়গা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হয়ে শিখেছি কিভাবে মানুষের সাথে মিশতে হয়, কতটা বন্ধুবাৎসল হওয়া যায়। তো সকল বাধা অতিক্রম করে একটি সার্বিকভাবে বিশ্বকে চেনার এবং নিজেকে বিলিয়ে দেওয়ার মানুষের মাঝে যে বিষয়টি, সেটা আমি উপলব্ধি করেছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে সকলের সাথে মিলেমিশে। কারণ এই জায়গায় প্রত্যেকটি পরিবারের বিভিন্ন রকমের শিক্ষার্থীরা এখানে ভর্তি হয়, বিভিন্ন অঞ্চলের। তো আমার কিন্তু এমন একটা বিষয় যে কোন অঞ্চলের ভাষা কিরকম আমরা কিন্তু এখন বলে দিতে পারি, যে একটা কথা শুনলেই বলতে পারি যে ওর বাড়ি বাংলাদেশ কোন জায়গা থেকে এসেছে, কোন জায়গা থেকে এসেছে। তো আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সারা বাংলাদেশের মানুষকে চিনেছি, এটাই আমার বড় প্রাপ্তি। আমরা আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের
এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমি যে জিনিসটি কি জানি কোশ্চেন করলেন যে কেমন না কি আমরা দিতে চান? আপনি জাতিকে কি দিতে চান সেটি আপনি আসলে মোটামুটি বলেছেন যে আপনি আসলে নিজেকে, আমি সর্বশেষ প্রশ্ন করতে চাই, এটা জাস্ট ইয়েস এন্ড নো উত্তর। আমরা ধরে নিই যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পেতে যাচ্ছি ডাকসুতে, আমরা সবার এটি কাম্য, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন ফল মেনে নেবেন কিনা নুরুল হক নূর, আপনার থেকে শুরু করতে চাই। অবশ্যই সেটা সকলের কাছে গ্রহণযোগ্য হলে আমি মেনে নেব। লিটন নন্দী। নির্বাচনের ফল মেনে নেওয়া বা নেওয়া এটা একটা ফল যেটা হচ্ছে যে সত্যকারী নির্বাচন হলে নিশ্চয়ই আমরা মেনে নিব, এবং সেটা যেই হোক তাকে আমরা আমাদের নেতা হিসেবে মেনে নিব আর কি। শোভন। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যাকে রায় দিবে ভোটের মাধ্যমে তাদেরকে আমরা 11 তারিখে বিজয়ের মালা পরিয়ে তাদেরকে বরণ করে নেব। মুস্তাফিজ। নির্বাচন যদি ভোট ডাকাতির অরাজকতাপূর্ণ না হয় এবং দখলদারিত্বের না হয় তাহলে আমি অবশ্যই মেনে নিব, সাধারণ ছাত্রছাত্রীদের মতাধিকারের প্রতি শ্রদ্ধা যা জানিয়ে। ফল যাই হোক না কেন। জনাব রেজানুল হক চৌধুরী, শোভন, মুস্তাফিজ, জনাব মুস্তাফিজুর রহমান, জনাব নুরুল হক নূর এবং জনাব লিটন নদী, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।